হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মোমেন্টাম, ইম্পালস এবং সেন্টার অফ মাস নিয়ে জানবো। প্রথমেই শুরু করি মোমেন্টাম দিয়ে। মোমেন্টাম মূলত কোনো একটা বস্তুর ম্যাস এবং ভেলোসিটির সাথে রিলেটেড। মাল্টিপ্লিকেশন অফ ম্যাস অ্যান্ড ভেলোসিটি গিভস দ্য মোমেন্টাম। সো মোমেন্টাম হচ্ছে বস্তুর ভর এবং ভেলোসিটির গুণফল, এবং এটার এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড। ওকে, সো আমরা যদি একটা বস্তুর ভেলোসিটি ভি এবং ম্যাস যদি এম হয়, তাহলে মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এম ভি, হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি এবং মোমেন্টামের ডিরেকশন হচ্ছে ভেলোসিটির ডিরেকশন। সো ভেলোসিটি যেই দিকে হবে মোমেন্টামের ডিরেকশন সেই দিকেই হবে। সো আমরা মোমেন্টামের সাথে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে যে ফোর্সটা যেটা আমরা জানি, সো ফোর্সের সাথে মোমেন্টামের একটা রিলেশন দেখতে পাই নিউটন সেকেন্ড ল যদি আমরা ব্যবহার করি। তো আমরা জানি নিউটনের সেকেন্ড লটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো ফ্রম দিস we can say vector f is equal to del p by del t. So change in momentum with respect to time is equal to applied force. Okay, আমরা যদি ইন্টিগ্রেট করি এই ইকুয়েশনটাকে, উভয় পক্ষে যদি আমরা টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের টাইমের লিমিটটা যদি t1 থেকে t2 হয়, তাহলে আমরা লিখতে পারি integration of time limit t1 to t2 f del t is equal to integration of t1 t2 del p by dt into dt. ওকে, এবং ফাইনালি এটা রেজাল্ট যেটা হবে সেটা হবে চেঞ্জ ইন মোমেন্টাম। সো p t2 momentum at time t2 minus momentum at time t1. This is basically change in momentum. So final momentum at time t2 minus initial momentum at time t1 is gives the change in momentum. Okay, so change in momentum is equal to integration of f dt. Okay, so this f dt is called impulse. So impulse বেসিক্যালি আমরা ইম্পালস যেটা বুঝি, বলের ঘাত যেটাকে আমরা বলি, বলের ঘাত হচ্ছে জে দিয়ে ডিফাইন করি। সো জে হুইচ ইজ অলসো আ ভেক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিটি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম বলতে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সো আমরা ইম্পালস কিভাবে বের করতে পারি একটা বস্তুর, সেটা আমরা নর্মালি অলরেডি আগের স্লাইডে দেখেছি। তাও এখান থেকে আমরা দেখতেছি যে ইম্পালস ফর্মুলাটা মিলি ইম্পালস ইজ ইকুয়াল টু integration limit t1 to t2 f dt is equal to momentum at t2 minus momentum at t1. So this is a vector quantity. Okay, now this is basically impulse between time interval t2 to t1. Okay, so the basically time interval is also important here. Now let's solve a problem here. Shows that a particle of mass 2 kg is undergoing uniform circular motion of radius 2 meter and টাইম পিরিয়ড 4 সেকেন্ড। সো একটা সার্কুলার পাথে একটা অবজেক্ট মুভ করতেছে যার ম্যাস 2 কেজি এবং যার সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে 2 মিটার এবং সেটা টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড। সো এখান থেকে আমরা যদি বলি যে t1 মেইনলি এ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যদি যাই, সেক্ষেত্রে আমাদের মোমেন্টাম বা ইম্পালস কত হবে মেইনলি। সো ইম্পালসটা কত হবে সেটা বের করতে বলতেছে। তো আমরা যে জানি নর্মালি ভেলোসিটি এবং ম্যাসের কোনো চেঞ্জ হচ্ছে নর্মালি এ পয়েন্ট এবং বি পয়েন্টের স্পিড এবং ম্যাসের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা জানি সার্কুলার পথে স্পিড চেঞ্জ না হলেও তার ভেলোসিটিটা চেঞ্জ হয়। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এ পয়েন্টের ভেলোসিটি এবং বি পয়েন্টের ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট। ওকে, যদিও আমাদের স্পিডটা সমান, কারণ দিকটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমাদের ভেলোসিটি ডিফারেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা স্পিডের যে ভ্যালুটা পাই বা ভেলোসিটির ম্যাগনিটিউড যেটা পাই সেটা হচ্ছে ডিসটেন্স ডিভাইড বাই টাইম, হুইচ ইজ 2 পাই r ডিভাইডেড বাই 4. So 2 pi r বলতে 2 pi into 2 divided by 4, which is pi. Okay, so pi meter per second is the speed mainly. Okay, then velocity is at point A, which is along the direction of positive y-axis, so that's why pi j, and velocity at point B, which is negative x direction mainly, which is pi I. Okay, so mainly momentum, then momentum is multiplication of mass and velocity. So mass is 2, then 2 pi I minus 2 pi I is the final velocity, the final momentum mainly, and 2 pi j, this is the initial momentum. So the difference between these two gives the impulse. So this is basic problem mainly. Okay, so আমরা এখন আরেকটা প্রবলেম দেখব যেটা হচ্ছে টাইমের সাথে রিলেটেড। সো জ্যাকি চ্যাং হ্যাজ এ মাস অফ 60 কেজি।
সো 60 কেজি ম্যাসের একজন পারসন, সেটা সে একটা উপর থেকে জাম্প করতেছে 20 মিটার বিল্ডিং থেকে, এবং সেক্ষেত্রে যে পয়েন্টে পড়তেছে ওই পয়েন্টে পড়ার পর একটা ফোমের উপর পড়তেছে, ফোমের সে 0.5 সেকেন্ড পর সে স্টপ হচ্ছে আর কি। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে অ্যাভারেজ ফোর্সটা আমরা কিভাবে বের করব? তো আমরা জানি মেইনলি চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইম্পালস, অ্যান্ড অলসো দিস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ফোর্স ইনটু টাইম। তো আমার এখানে যে সলভ করা আছে প্রবলেমটা, যেটা হলো আমরা ফোর্সটা যেটা বলতেছি সেটা হলো mg, ওকে, এবং সেক্ষেত্রে যে মোশনটা হচ্ছে সেটা আমরা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s ফর্মুলা থেকে ভেলোসিটিটা বের করতে পারি। সো ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0, then final velocity is equal to root over 2gh. Okay, and momentum, initial momentum is minus mvj. ওকে, সো ইনিশিয়ালি যে পয়েন্টে ফোমের উপর যেটা পড়তেছে সেটা হলো আমাদের ইনিশিয়াল মোমেন্টাম, যখন এই ফোমটাকে স্পর্শ করতেছে তখন হচ্ছে আমাদের মেইনলি পি আই ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাইনাস এম বি জে, বিকজ ইট ইজ along the negative y direction. Okay, so which is equal to minus m root over 2gh j, and since after 5 seconds the মেইনলি পারসন স্টপ হয়ে যাচ্ছে, মেইনলি সেক্ষেত্রে আমাদের যদি স্টপ হয়ে যায় তার ফাইনাল ভেলোসিটি 0, তো ফাইনাল মোমেন্টামও 0। তো সেক্ষেত্রে ইম্পালস হচ্ছে আমাদের জাস্ট চেঞ্জ ইন মোমেন্টাম। সো আমরা চেঞ্জ ইন মোমেন্টাম থেকে যদি দেখি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, সো ফাইনালি m রুট ওভার 2gh j। ওকে, সো এটা হলো আমাদের মেইনলি ইম্পালস। সো ইম্পালস থেকে আমরা ইজিলি এখান থেকে পরে আমরা মোমেন্ট ফোর্স বের করতে পারবো, কারণ আমরা ফোর্স হচ্ছে টাইম ইন্টারভাল থেকে দেওয়া আছে। সো আমরা জানি ইম্পালস ইকুয়াল টু ইন্টিগ্রেশন টাইম 0 to 0.5 f del t। তো এখানে আমরা নর্মালি যেহেতু অ্যাভারেজ কনসিডার করতেছি, তো অ্যাভারেজ ফোর্সের ক্ষেত্রে আমাদের জাস্ট ফোর্স যেটা হয় ওই অ্যাভারেজ ফোর্সটা আমাদের জাস্ট ইন্টিগ্রেট করার পরে যেটা পাশে দেওয়া আছে আমাদের, সো এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এফ অ্যাভারেজ ইন্টু 0.5। সো আমরা যদি এখানে দেখো গ্রাফ ড্র করি ফোর্স ভার্সেস টাইম গ্রাফ, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট গ্রাফটা হয়তো বা ফার্স্টে যেটা হবে এটা, কিন্তু আমরা যে অ্যাভারেজ কনসিডার করি সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ফোর্সটা জাস্ট গ্রাফটা হবে মেইনলি এরিয়া আন্ডার দ্য ফোর্স ভার্সেস টাইম গ্রাফ। ওকে, তো সেই ক্ষেত্রে অ্যাভারেজ ফোর্স ইকুয়াল টু মেইনলি ইম্পালস ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল। ওকে, নাও টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। সো একটা সিস্টেমের টোটাল মোমেন্টাম আমরা কিভাবে ক্যালকুলেট করবো যদি মোর দেন ওয়ান অবজেক্ট থাকে। সো একটা অবজেক্টের জন্য আমরা মেইনলি মাল্টিপ্লিকেশন অফ ম্যাস এন্ড ভেলোসিটি জানি। সো যদি মোর দেন ওয়ান অবজেক্ট থাকে তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল মোমেন্টাম বের করে আমরা সবগুলো অ্যাড করতে হবে, তাহলে আমরা সিস্টেমের মোমেন্টাম পাবো, যেটা আমরা এই ইকুয়েশনে লেখা আছে সিস্টেম অফ মোমেন্টাম P system is equal to m1 v1 plus m2 v2 plus dot 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 plus m1 vn. So here mainly n number of particles. So here I equal to 1 to n যদি লিখি তাহলে mi vi, I equal to 1 to n summation. This gives the mainly system momentum of the system. Okay. Now applying Newton's second law on the system. So আমরা যে নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করি সিস্টেমের জন্য, আমরা যেহেতু সিস্টেমের মোমেন্টাম বের করলাম তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি লিখতে পারি নিউটন সেকেন্ড ল ফর পার্টিকেল 1। সো এখানে তিনটা পার্টিকেল দেখানো হয়েছে। সো পার্টিকেল 1 এর জন্য মোমেন্টাম মেইনলি হবে p1, এন্ড 2 এর জন্য মোমেন্টাম p2, এন্ড 3 এর জন্য মোমেন্টাম p3। তো সেক্ষেত্রে আমরা ওই যেহেতু সিস্টেম অফ পার্টিকেলের জন্য আমরা মোমেন্টাম বের করলাম, তাহলে নিউটন সেকেন্ড লটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা ইন্ডিভিজুয়াল ফোর্স হবে p1 ইকুয়াল টু dp1 by dt1, then f2 equal to dp2 by dt2, dp2 by dt। সো এরকম ইন্ডিভিজুয়ালি ফোর্স যে কয়টা অবজেক্ট হবে সেই কয়টা ফোর্স আমরা বের করতে পারবো। দেন ফাইনালি যদি আমরা সবগুলো অ্যাড করি, দেন f1 plus f2 plus plus fn, the total force is on the system is equal to del p1 by del t plus del p2 by del t plus dot 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 plus del pn by del t. So finally mainly আমাদের total force is equal to change in momentum with respect to time of the system. So total system and momentum and change with respect to time যেটা সেটাই হবে আমাদের total force. Okay, so how we can just simplify this equation. Okay, so এটা আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি এটা আমরা দেখব এখানে। So আমরা জানি total force is basically the external force is equal to sum of external force of the system. তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি external force is also equal to change in momentum of the system with respect to time. So only in case of change in momentum, so momentum এর চেঞ্জটা শুধু এক্সটার্নাল ফোর্সই হয়ে থাকে। যদি আমরা বলি যে এখানে এক্সটার্নাল ফোর্স ইজ 0,
তো সেক্ষেত্রে কিন্তু মোমেন্টামের চেঞ্জ হবে না, তো মোমেন্টামের চেঞ্জটাও জিরো হবে। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলেই আমাদের মোমেন্টামের চেঞ্জটা হবে। তো এটাই আমাদের বেসিক যেটা এখানে বোঝানো হয়েছে। দেন এখানে আমাদের ওটা ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে। তুমি যদি দেখো মেইনলি আমরা যদি দেখি এখানে force, external force equal to change in momentum of the system with respect to time. Then impulse, external impulse যেটা আমরা নরমালি বলতে সেটা হচ্ছে আমাদের t1 to t2, okay, f external dt which is equal to change in momentum of the system initial to final momentum system. So সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল যেটা ফোর্সের জন্য যে ইম্পালসটা হচ্ছে সেই ইম্পালসটা আমরা ক্যালকুলেট করতে পারছি। সো এখান থেকে দেখি যদি আমাদের এক্সটার্নাল ফোর্সটা জিরো হয় তাহলে কোনো এক্সটার্নাল ফোর্স থাকতেছে না, তাহলে আমাদের মোমেন্টামটা কনজার্ভ হচ্ছে। তার মানে আমাদের ইনিশিয়ালি সিস্টেমের যে মোমেন্টাম এবং ফাইনালি যে সিস্টেমের যে মোমেন্টাম সেটা সেম হচ্ছে। ওকে, তো এটা মেইনলি আমাদের যেটা যদি এক্সটার্নাল ফোর্স না থাকে আমাদের, সো টাইম টু টাইম যদি এক্সটার্নাল ফোর্স ভ্যারি না করে, আমাদের এখানে যেটা দেওয়া আছে, সো t1 এও যেটা t2 তেও সেম, এক্সটার্নাল ফোর্স জিরো। ওকে, সো এক্সটার্নাল ফোর্স জিরো হলে আমাদের সিস্টেমের মোমেন্টামটা কনজার্ভ হয়। তো এটাই আমরা যেটা আগে দেখে আসলাম, এখানে ওটাই বলা আছে। আমরা যদি বলি যে ইন দ্য অ্যাবসেন্ট অফ এক্সটার্নাল ফোর্স দ্য টোটাল মোমেন্টাম অফ এ ক্লোজ সিস্টেম রিমেইন আনচেঞ্জড। তার মানে ইনিশিয়ালি মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। তো এই ক্ষেত্রে আমাদের সিস্টেম বলতে গেলে যে কয়টা অবজেক্ট থাকবে সেই কয়টা মোমেন্টাম আমরা কনসিডার করি। না, আমরা কনজারভেশন লটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের এখানে বলা আছে। সো কনজারভেশন ল ইউজ করে আমরা ভেলোসিটি আফটার পলিউশন বের করতে পারবো, এই বিফোর পলিউশনও বের করতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ধরতে হবে যে এক্সটার্নাল ফোর্স ইজ জিরো অর ভেরি মেইনলি ভেরি 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 নেগলিজিবল। সো আমরা যদি সিস্টেমের ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল ফোর্সের কথা কনসিডার করি, মানে ইন্টারনাল পলিউশনের ফলে যে ফোর্সগুলো ইনভলভ হয়, সেই ফোর্সগুলোর সাপেক্ষে যদি আমরা এক্সটার্নাল ফোর্সটাকে খুবই নগণ্য মনে করতে পারি, তখনই আমরা এই কনজারভেশন লটা ইউজ করতে পারবো। ওকে, আবার যদি আমাদের এক্সটার্নাল ফোর্স থাকেও সেই ক্ষেত্রেও আমরা কনজারভেশন ল ইউজ করতে পারবো, কিন্তু তখন আমাদের জাস্ট ইমিডিয়েটলি, মানে একটা শর্ট টাইমের মতো বিফোর পলিউশন এবং আফটার পলিউশনের খুব অল্প সময়ের জন্য আমরা ওইটা কনজারভেশন লটা ইউজ করতে পারবো। ওকে, সো এটা অবশ্যই আমাদের বিফোর পলিউশন বা আফটার পলিউশনে ইমিডিয়েটলি আমরা এটা কনসিডার করতে হবে। তো এখানে প্রবলেম দেওয়া আছে একটা, যেটা হচ্ছে ব্লক এ ইজ মুভিং রাইটওয়ার্ড, সামনে জাস্ট ডান দিকে মুভ করতেছে ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড নিয়ে, যার ম্যাস হচ্ছে 2 কেজি। এবং ব্লক বি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে 8 কেজি ম্যাসের একটা ব্লক, ওটা স্টেশনারি অবস্থায় আছে। ওকে, সো এখান থেকে আমাদের আইডিয়া হইতে পারে যে এখানে এক্সটার্নাল ফোর্স কি হইতে পারে। সো আমাদের মেইনলি যেটা হয়, যদি আমাদের এখানে ফ্রিকশন থাকে তাহলে ফ্রিকশন ফোর্সটাকে আমরা এক্সটার্নাল ফোর্স বলবো। আর ইন্টারনাল ফোর্স বলতে আমরা নরমালি যদি আমরা এখানে দেখি মেইনলি কি বলে নরমাল ফোর্স, ওয়েট, এইগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ফোর্স। ওকে, সো এক্সটার্নাল ফোর্স হচ্ছে আমাদের এখানে যদি খালি আমাদের মেইনলি ফ্রিকশনটা কাজ করে। সো ফ্রিকশন যদি আমাদের খুবই বেশি হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা কনজারভেশন লটা ইউজ করতে পারবো না। বাট যদি আমরা নেগলিজিবল কনসিডার করি, এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারবো ইজিলি m1 v1 প্লাস mv vb ইনিশিয়াল মোমেন্টাম, টোটাল মোমেন্টাম is equal to ma and vf plus mv vf. So mainly final momentum of the system is equal to initial momentum of the system. So এটা বের করে ইউজ করে আমরা তাদের কম্বাইন, যদি দুইটা কম্বাইন হয়ে যায় তাদের কম্বাইন ভেলোসিটিটা বের করতে পারবো। ওকে, তো এখানে একটা আরেকটা প্রবলেম দেওয়া আছে, দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স আছে, যেহেতু ফ্রিকশন আছে এখানে এক্সটার্নাল ফোর্স আছে, তো সেক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে এই মোমেন্টাম কনজারভেশন লটা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে ফ্রিকশন স্টার্ট হওয়ার আগ পর্যন্ত, মেইনলি যে কলিউশনটা হয়েছে, কলিউশন হওয়ার আফটার এবং আগে এবং পরে ইমিডিয়েটলি যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারবো। সো এই প্রবলেমটাতে আমাদের জাস্ট মোমেন্টাম কনজারভেশন ল ইউজ করে আমরা এই দুইটার কম্বাইন্ড ভেলোসিটি বের করতে পারবো। দেন আমরা নর্মাল ইকুয়েশন অফ মোশন ইউজ করে আমরা জাস্ট এই করতে পারবো যে কত দূরত্বে যায় আমাদের এখানে থামতেছে, বা কত দূরত্বটা দেওয়া থাকলে এখানে ফ্রিকশনটা কত। সো এটা আমাদের জাস্ট সিম্পলি এটা আমরা সলভ করতে পারবো মোমেন্টাম কনজারভেশন ল ইউজ করে। ওকে, এখন এখানে দেখো আরেকটা বিষয়, যদি এক্সটার্নাল ফোর্স জিরো না হয়, সো এটা আমরা যেটা বললাম সেটা আমরা মোমেন্টাম কিন্তু কনজার্ভ হবে না, বাট আমরা খুব অল্প সময়ের জন্য আমরা এটা কনজারভেশন ল ইউজ করতে পারবো। যেমন এখানে দেখা আছে যে এক্সটার্নাল ফোর্স ভার্সেস টাইম গ্রাফটা যদি আমাদের জিরো না হয়ে একটা পার্টিকুলারলি যে কোনো একটা কার্ভ হয়, সেক্ষেত্রে খুব অল্প সময় ডেল টি, যেটা আমাদের
আমরা এই গ্রাফটাকে যদি অনেকগুলো অংশে ডিভাইডেড করি, যেটা ডেলটি খুব ক্লোজ টু 0 যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে আমরা কনজারভেশন লটা ইউজ করতে পারবো, যেটা বলতেছে যে আমরা এক্সটার্নাল ফোর্স থাকলেও 0 না হইলেও আমরা মোমেন্টাম কনজারভেশন ল ইউজ করতে পারি। বিফোর কলিশন ইমিডিয়েটলি ইজ ইকুয়াল টু মোমেন্টাম আফটার কলিশন ইমিডিয়েটলি। ওকে, এখন দুইটা পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা এইটা কম্পেয়ার করব এক্সটার্নাল ফোর্স এবং নরমালি যে ফোর্সগুলো আমরা দেখি এটার সাথে। তো এখানে দেখো আমাদের বলা আছে এফ অবজেক্ট 1 এর উপর ফোর্স যেটা, সেটা এক্সটার্নাল ফোর্স 1 প্লাস F21, এবং অবজেক্ট 2 এর জন্য যে ফোর্সটা সেটা হলো এক্সটার্নাল ফোর্স 2 প্লাস F12, এন্ড ফাইনালি আমরা জানি এখানে যে F21 ইজ ইকুয়াল টু মাইনাস F12, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ওকে, সো সেক্ষেত্রে আমাদের আমরা বলতে পারি টোটাল ফোর্স ইজ অলসো ইকুয়াল টু টোটাল এক্সটার্নাল ফোর্স অনলি। সো আমাদের টোটাল ফোর্সটাকে আমরা টোটাল এক্সটার্নাল ফোর্স দিয়ে এক্সচেঞ্জ করতে পারি দুইটা পার্টিকেল সিস্টেম যদি আমরা অ্যাকশন রিঅ্যাকশন কাজ করি আর কি। ওকে, নাও সেন্টার অফ মাস মেইনলি। সো সেন্টার অফ মাসের বেসিক যে প্রসিডিউরটা হইলো সেটা হলো আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকবে, দেন কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের যদি ইন্ডিভিজুয়ালি ম্যাচগুলো দেওয়া থাকে তাহলে এরকম একটা ম্যাচ আমরা এরকম একটা পয়েন্ট বের করতে পারবো। আমাদের সেন্টার অফ ম্যাচ বলতে আমাদের মেইনলি একটা পয়েন্ট বোঝাচ্ছে, মানে একটা বিন্দু দেখাচ্ছে, যেই বিন্দুতে আমাদের ইমাজিন করতে হয় যে টোটাল ম্যাচটা ওই বিন্দুতে কাজ করতেছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা ওই বিন্দুটার স্থানাঙ্কটা বের করব। সো সেন্টার অফ মাস বলতে একটা স্থানাঙ্ক বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে এন নাম্বার অফ পার্টিকেল যদি থাকে তাদের আমরা ইন্ডিভিজুয়াল কোঅর্ডিনেটটা জানি। তো সেক্ষেত্রে আর সেন্টার অফ মাস যেটা হবে, সেন্টার অফ মাসের পজিশন যেটা হবে সেটা হবে 1/mi, basically sum of mi, the total mass of the system, and into summation of i equal to 1 to n mi ri. সো সেক্ষেত্রে আমাদের যদি এক্স এর দিকে যাই, শুধু এক্স এর দিকে বের করি, তাহলে আমাদের এক্স এর জন্য সেন্টার অফ মাস হবে এক্স সেন্টার অফ মাস ইকুয়াল টু m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, এবং ওয়াই এর দিকে যদি কোঅর্ডিনেট বের করি জাস্ট ওয়াই এর স্থানাঙ্কটা ইউজ করব আমরা, m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3. So this is the basic formula how can we find out the center of mass for n number of particle system. ওকে, দেখো এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে। তো সেক্ষেত্রে হলো আমাদের যদি আমাদের পয়েন্ট পার্টিকেলের কথা কনসিডার করি একটা পয়েন্ট পার্টিকেলের জন্য, তো সেক্ষেত্রে একটা পয়েন্ট পার্টিকেল বলতে তো ওই পয়েন্ট পার্টিকেলটাই, তো তার সেন্টার অফ মাসটা তার পজিশনটাই ডিনোট করবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে n ইকুয়াল টু 1, তো সেক্ষেত্রে আর সেন্টার অফ মাস ইকুয়াল টু 1 বাই সামেশন অফ mi i ইকুয়াল টু 1 to n mi ri। তো যেহেতু আমাদের একটা অবজেক্ট তাহলে 1 বাই m r পজিশন ভেক্টর r which is equal to পজিশন ভেক্টর r। তার মানে সিঙ্গেল পার্টিকেলের জন্য সেন্টার অফ মাসটা হচ্ছে যেই অবজেক্টটা হচ্ছে যে অবজেক্টটা যেই পজিশন আছে ওই পজিশনটাই ডিনোট করে। এখন আমরা দেখব মেইনলি দুইটা অবজেক্টের জন্য সেন্টার অফ মাস আমরা কিভাবে বের করব। সো সেই ক্ষেত্রে আমাদের যদি পজিশন হয় m1 এর পজিশন r1 এবং m2 এর পজিশন যদি r2 হয়, তাহলে সেন্টার অফ মাস is the vector quantity is equal to 1 by m1 plus m2 then into multiplication of m1 r1 plus m2 r2. এখন যদি আমরা স্পেশাল কেসে যাই, ক্ষেত্রে যদি আমাদের স্পেশাল কেস বলতে আমরা যদি দুইটা ইকুয়াল ম্যাসের সেন্টার অফ ম্যাস বের করি, তাহলে অবশ্যই দুইটা ইকুয়াল ম্যাসের সেন্টার অফ ম্যাসটা হবে তাদের যে ডিসটেন্সটা আছে ডিসটেন্সের মিডল পয়েন্টে হবে অবশ্যই। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা অনুযায়ী বের করতে পারি, এমনিতেও বের করতে পারি, যেটা দেওয়া আছে আর সেন্টার অফ ম্যাস ইকুয়াল টু 1/2m, কারণ তাদের ম্যাস ইকুয়াল, সো m1 প্লাস m2 ইন্টু mxi, সো x এক্সিস বরাবর একটা হচ্ছে xi মাইনাস mxi, দুইটারই পজিশন হচ্ছে, দেখো আমরা অরিজিন যদি মিডল পয়েন্টে ধরি তাহলে দুইটারই পজিশন হচ্ছে একটা হচ্ছে x এর দিকে আর একটা হচ্ছে মাইনাস x এর দিকে। ওকে, দেন আমাদের ফাইনালি হচ্ছে 0, তার মানে 0 বলতে আমাদের এখানে বোঝাচ্ছে শুধু অরিজিনটা ছিল মিডল পয়েন্ট। ওকে, তো সেন্টার অফ মাস দুইটা ইকুয়াল মাসের সেন্টার অফ মাসের পয়েন্টটা হবে মিডল পয়েন্ট। এখন যদি আমাদের ডিফারেন্ট হয় সেক্ষেত্রে if m1 is greater than m2, সো m1 টার ম্যাস যদি m2 থেকে বেশি হয় তাহলে অবশ্যই যেটার ম্যাস বেশি সেই দিকে সেন্টার অফ ম্যাসটা শিফট হয়ে যাবে। সেটা আমাদের এখান থেকেও আমরা বলতে পারি ফিগার থেকে, অথবা আমাদের ক্যালকুলেশন থেকে বলতে পারি। এখানে ক্যালকুলেশন থেকে দেখা যায় 1 by m1 plus m2 m1 minus m2 xi, সো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা পজিটিভ ভ্যালু আসবে। তার মানে পজিটিভ ভ্যালু হচ্ছে অরিজিন থেকে পজিটিভ x এর দিকে, যেহেতু m1 is greater than m2। সো সেক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালুটা পাবো, পজিটিভ ভ্যালু মানে হচ্ছে m1 অবজেক্টের দিকে। এখানে যদি m2 এর ম্যাসটা বেশি হইতো তাহলে অবশ্যই নেগেটিভ আসতো ভ্যালুটা,
তো নেগেটিভ আসলে তার মানে হচ্ছে অরিজিন থেকে নেগেটিভিটি শিফট হচ্ছে। ওকে, এখন আরেকটা কেস যদি আমরা কনসিডার করি, যদি বলি যে M1টা হচ্ছে M2 থেকে অনেক অনেক বেশি ম্যাস থাকে, সো সেক্ষেত্রে যদি M2 এর ম্যাসটা নেগলিজিবল হয় M1 এর সাপেক্ষে, তাহলে সেন্টার অফ ম্যাস এই সিস্টেমের জন্য যে অবজেক্টটার ম্যাস অনেক বেশি ওই অবজেক্টের ভিতরেই থাকবে। সো সেক্ষেত্রে আমাদের দেখো এখানে যেটা দেওয়া আছে, আর সেন্টার অফ মাস ইকুয়াল টু 1 বাই m1 প্লাস m2 m1xi মাইনাস m2xi, তো ফাইনালি 1 বাই m1 প্লাস m2 m1 মাইনাস m2xi। সো সেই ক্ষেত্রে এখানে m1 প্লাস m2 বলতে আমরা m1 ই বোঝাচ্ছি, কারণ m2 এর ম্যাচটা নেগলিজিবল কম্পেয়ার টু দা m1, এবং সেই ক্ষেত্রে m1 বাই m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু 1, কারণ m1 বাই m2 হয়ে যাবে আলটিমেটলি। তো এবং m2 বাই m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু 0। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু xi, তার মানে হচ্ছে যে ম্যাসটা যার বেশি তার পয়েন্টটাই ডিনোট করতেছে। ওকে, সো হেভিয়ার ম্যাস যেটা তার দিকেই আমাদের যে পয়েন্টটা থাকে ওই পয়েন্টই সেন্টার অফ ম্যাসটা ডিনোট করবে, এই এরকম কোনো এক্সাম্পলের ক্ষেত্রে। ওকে, সিস্টেমের ক্ষেত্রে এখন আমরা দেখবো যে কন্টিনিউয়াস সিস্টেমের জন্য আমরা কিভাবে সেন্টার অফ ম্যাসটা বের করবো। সো কন্টিনিউয়াস সিস্টেমের জন্য আমাদের যে প্রসিডিউরটা হইলো, আমাদের ফিজিক্সে আমাদের কন্টিনিউয়াস সিস্টেমের জন্য যে কোনো কিছু বের করার জন্য আমাদের ওই সিস্টেমটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ইকুয়াল মানে সমান অংশে ভাগ করে নেই এবং একটা ক্ষুদ্র অংশের জন্য ভাগ করে দেন ওইটাকে আমরা ইন্টিগ্রেট করি একটা লিমিটের ভিতরে। তো এখানেও সেম দেখো, আমরা যে ম্যাসটা দেওয়া থাকবে এই ম্যাসটাকে ক্ষুদ্র অংশে ভাগ করে নিব, সেটা হচ্ছে ডিএম ম্যাস, এবং সেই ক্ষেত্রে আমাদের সেন্টার থেকে কত দূরত্বে আছে ওটা দেখে নিব, এবং সেই যে দূরত্বটা ওইটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব। সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে আর সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু 1 বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। সো ইন্টিগ্রেশন অফ ডিএমটা মেইনলি টোটাল ম্যাসটাই আসবে এম, and integration of dmr. So finally আমাদের r center of mass equal to 1 by total mass m integration of dmr. তো এখানে r বলতে আমাদের x এর দিকে হলো x, y হলো y, z হলো z। সো 3 ডাইমেনশনাল হলো x y z, যেটাই হোক আমাদের আমাদের জাস্ট ওই ভেরিয়েবল গুলো আমাদের ইউজ করতে হবে। ওকে, সো এখানে দেখো কন্টিনিউয়াস সিস্টেমের জন্য শুধু x অক্ষ বরাবর আমাদের এটা দেখানো আছে। সো সেই ক্ষেত্রে আমাদের আমরা দেখতেছি এখানে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু l পর্যন্ত আমাদের যে এটা দেওয়া আছে সিস্টেমটা দেওয়া আছে। সো এখানে যদি আমরা ম্যাস ক্যাপিটাল এম হয় তাহলে এই সিস্টেমটাকে আমরা নরমালি আমরা এখানে বলতে পারি সেন্টার অফ ম্যাস হচ্ছে মিডল পয়েন্টে, তার মানে l/2 পয়েন্টে। ওকে, সো এটা বেসিক্যালি নরমালি আমরা দেখেই বলতে পারি। তো আমরা সলভ করে দেখি আমরা আসলে কিভাবে এটাকে বের করব। ওকে, সো এখানে দেখো x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু l, স্টেপ 1 যেটা আমরা করব এক্সপ্রেস দা মেইনলি ম্যাস ডেনসিটি। সো আমরা ম্যাস ডেনসিটি দেখবো। সো এই ম্যাস ডেনসিটি বলতে আমরা বলতেছি ম্যাস পার ইউনিট লেন্থ। সো ল্যামডা ইকুয়াল টু m বাই l, ল্যামডা ইকুয়াল টু m বাই l, m ইজ দা টোটাল ম্যাস এবং l টা হচ্ছে আমাদের লেন্থ যেটা, সো m বাই l। তারপর আমরা হচ্ছে একটা ক্ষুদ্রগুলো অংশে ভাগ করে নিব, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিচ্ছি। সো একটা ক্ষুদ্র অংশ ধরলাম ম্যাস হলো dm এবং তার ডিসটেন্স হইলো dx, সেটা হচ্ছে x। x হচ্ছে একটা পার্ট, তোমাদের রাইট সাইডের একটা পার্ট। এখান থেকে আরেকটু দূরত্বে আমরা যদি রাইট সাইডে যাই তাহলে হচ্ছে x প্লাস dx, তাহলে এদের বিরুদ্ধে ডিসটেন্স হচ্ছে dx। সো dx ডিসটেন্সের জন্য বের করে দেন আমরা ওটাকে ইন্টিগ্রেট করব 0 টু l পর্যন্ত। সো সেকেন্ড স্টেপ যেটা হলো আমরা স্মল x সেগমেন্টে ভাগ করব dx এবং সেটার মাস ধরবো dm। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের মাস ডেনসিটি যেটা হবে ল্যামডা ইকুয়াল টু dm বাই dx, কারণ মাস পার ইউনিট লেন্থ ইজ অলসো কল্ড দ্য ডেনসিটি। সো ল্যামডা ইজ ইকুয়াল টু dm বাই dx, সো dm ইকুয়াল টু ল্যামডা dx you can say here. দেন আমরা এটাকে আমরা যে ইকুয়েশন যেটা আছে ওই ইকুয়েশন অনুযায়ী আমরা জানি আর সেন্টার অফ মাস ইকুয়াল টু 1 বাই m, ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে x ইকুয়াল টু 0 টু l dm x। ওকে, সো আমরা যেহেতু x এর দিকে আমরা লিখতেছি, r টা হচ্ছে এখানে x। দেন আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আসতেছে 1 বাই m x equal to 0 to l dm equal to lambda dx, so lambda dx x। দেন এখানে লাস্ট স্টেপ যেটা আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। সো ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে ল্যামডাটা কনস্ট্যান্ট বাইরে এসে গেছে। সো x dx কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2 দেন 1 বাই m ল্যামডা l স্কয়ার বাই 2। এবং ফাইনালি আমরা ল্যামডা ইকুয়াল টু m বাই 2 যেটা ধরছিলাম ইনিশিয়ালি ওটা যদি বের করি দেন আর সেন্টার অফ মাস ইকুয়াল টু l বাই 2। সো এটা অলরেডি আমরা আগে দেখে আসছি। সো আমাদের যদি বের করতে বলে আমরা এই প্রসিডিউরে বের করতে পারবো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ওকে, এখন আরেকটা বিষয় হইলো আমাদের যদি মেইনলি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব। সেক্ষেত্রে আমাদের আবার জাস্ট ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেট করা লাগবে না, আমরা ইজিলি আমরা এখান থেকে সলভ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের প্রসিডিউরটা হলো ইন্ডিভিজুয়াল
পার্টের জন্য এক্স এর দিকে এবং ওয়াই এর দিকে যে পার্টগুলো আছে ওই পার্টগুলোর জন্য এক একটা অবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা বের করে নিব, দেন ওইটাকে আমরা সেন্টার অফ ম্যাসের ফর্মুলাতে বসাবো, যেটা ছিল m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস m3। সো ওই প্রসিডিউরটাতে যেটা আছে ওইখানে আমরা বসাবো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি অবজেক্ট এক্স এর দিকে যেটা আছে সেটা যে 1 ধরি অবজেক্ট, সো 1 অবজেক্টের জন্য সেন্টার অফ ম্যাস হবে l/2, এবং ওয়াই এর দিকে যেটা আছে সেটা যদি আমরা 2 ধরি তাহলে সেই দিকে ওয়াই এর দিকে আমাদের সেন্টার অফ ম্যাস হবে l/2। ওকে, এখন আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটাকে অবজেক্ট 1 এর জন্য হচ্ছে l/2 0 এবং অবজেক্ট 2 এর জন্য হচ্ছে 0 l/2 কোঅর্ডিনেট সিস্টেমে। সো সেটা যদি আমরা ওই ফর্মুলাতে বসাই তাহলে আমাদের হবে আমাদের সেন্টার অফ ম্যাস যেটা বের করব সেটা হবে m1, যে 1 অবজেক্ট যেটা m1 x1 ছিল আমাদের l/2, সো l/2 প্লাস এখানে m2 0, বিকজ x এর দিকে l2 হচ্ছে 0 ডিভাইড বাই m1 প্লাস m2, এবং সেক্ষেত্রে আমাদের আনসারটা আসবে মেইনলি l/4। ওকে, সো এখানে দেখো সলভ করা আছে, যদি বসাই এখানে আর সেন্টার অফ মাস ইকুয়াল টু 1 বাই m প্লাস m m l/2 i প্লাস m l/2 j, সো ফাইনালি l/4 i প্লাস l/4 j। সো এটা এখানে কম্বাইনলি বের করা আছে, তোমরা ইন্ডিভিজুয়ালি বের করতে পারো, শুধু x এর দিকে হলো x এর দিকে, y এর দিকে হলো y এর দিকে। সো এই হলো প্রসিডিউর আমরা কিভাবে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য বের করব। ওকে, এন্ড আমরা যেহেতু সেন্টার অফ মাস বের করলাম, তো আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে আমরা ইকুয়েশন অফ মোশনটা কিরকম হবে সেন্টার অফ মাসের মোশনটা কিভাবে আমরা দেখবো কিভাবে, বা কিভাবে ডিসক্রাইব করবো। সো আমরা জানি এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু মেইনলি ডিফারেন্সিয়েশন অফ সিস্টেম মোমেন্টাম অফ দ্য সিস্টেম উইথ রেসপেক্ট টু টাইম। তো সেই ক্ষেত্রে আমাদের যদি সিস্টেমের মোমেন্টামটা লিখি, আমাদের ডেল টি ইকুয়াল টু ডেল টি ইন্টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m1 vn, যেটা হচ্ছে আমাদের। তো এখানে আমরা মোমেন্টাম মেইনলি হবে, এখানে ভুল লেখা আছে একটু, v1 হবে না, এখানে মোমেন্টাম হবে তোমাদের p1 ইজ ইকুয়াল টু m1 dr1 বাই dt। সো মোমেন্টামকে আমরা এইভাবে লিখতে পারি। সো ফাইনালি যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স, যেটা এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু change in momentum, so not change in momentum, mainly differentiation momentum of the system। তো সেটা আমরা যদি ইন্ডিভিজুয়ালিও দেখি, আমাদের মেইনলি ইন্ডিভিজুয়াল মোমেন্টামের মতো হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিটি স্কোয়ার ইন্টিগ্রেশন পার্টিকুলারলি সামেশন অফ i ইকুয়াল টু 1 to n mi/ri। তো সেক্ষেত্রে আমরা জানি mi/ri, যেটা mi/ri যে বিষয়টা আমাদের এটা আসে, সো সেক্ষেত্রে আমাদের 1/m mi/ri-টাকে আমরা আর সেন্টার অফ মাস বলতে পারি। তাহলে আমরা সামেশন অফ mi/ri-টাকে আমরা আর সেন্টার অফ মাস m দিয়ে ডিফাইন করতে পারি। সেক্ষেত্রে এই ভ্যালুটা যদি আমরা উপর ইকুয়েশনে বসাই তাহলে আমরা দেখতেছি এখানে এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিটি স্কোয়ার m আর সেন্টার অফ মাস, এবং এমটা যদি কমন নেই তাহলে f এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু m ডি স্কোয়ার ডিটি স্কোয়ার আর সেন্টার অফ মাস। তার মানে হচ্ছে সেন্টার অফ ম্যাসের যে পজিশনটা, ওই পজিশনটার ডাবল ডিফারেন্সিয়েশন, ওইটার সাথে যদি ম্যাস মাল্টিপ্লিকেশন করি তাহলে ফোর্স হচ্ছে। সো এটা আসলে কিন্তু মেইনলি নিউটন সেকেন্ড ল, কারণ ডাবল ডিফারেন্সিয়েশন অফ পজিশন গিভস দ্য ভেলোসিটি, সরি অ্যাক্সিলারেশন, ডাবল ডিফারেন্সিয়েশন অফ পজিশন গিভস দ্য অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের সাথে ম্যাস মাল্টিপ্লাই করলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোর্স আসতেছে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে যে আমাদের ইকুয়েশন অফ মোশন, ওইটাই আমরা করতে পারি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি একটা সিস্টেমের কে ডিসক্রাইব করতে চাই বা এক্সপ্লেন করতে চাই তাহলে অবশ্যই আমাদের সেন্টার অফ ম্যাসটাকে এক্সপ্লেন করলেই হবে। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে আরেকটা দেখা আছে যে ইন্টারপ্রিটেশন, যেটা হচ্ছে আমাদের যে উই নো f external but no idea on f external 1, f external 2, f external 3, যেটাই হোক এক্সটার্নাল ফোর্স, ইন্ডিভিজুয়াল এক্সটার্নাল ফোর্স জানি না, বাট টোটাল এক্সটার্নাল ফোর্সটা জানি। আবার আমরা জানি না যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোশন কেমন হবে, ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে আমরা দেখতেছি যে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেমটা কিভাবে মুভ করতেছে, যেটা যে এরকম ভাবে মুভ করতেছে যেন টোটাল ম্যাসটাই ওই পয়েন্টে থাকতেছে। ওকে, সো আমরা ইন্টার এবং এরকম একটা পয়েন্ট, যে সেন্টার অফ মাসটা এরকম একটা পয়েন্ট যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফোর্স গুলো আমরা যদি দেই তারপরে আমাদের নেট ফোর্সটা মনে হচ্ছে ওই পয়েন্টেই কাজ করতেছে। ওকে, সো সেন্টার অফ মাসটা আসলে ইমাজিনারি একটা পয়েন্ট, ঠিক আছে, সেন্টার অফ মাস একটা ইমাজিনারি পয়েন্ট। এখানে যেটা লেখা আছে, দ্য সেন্টার অফ মাস of a system is a hypothetical point. Physically there might not be anything there, but still this point moves
in the manner described. So তার মানে আমাদের সেন্টার অফ ম্যাসটা আসলে ওখানে কোনো ম্যাসও নেই বা কোনো মনে হচ্ছে না কোনো কিছু আছে এখানে। তো বাট আমাদের একটা ইমাজিনের একটা পয়েন্ট কনসিডার করে যে পয়েন্টটার মুভমেন্টটা আমরা কনসিডার করতে পারি, বা যে পয়েন্টটার উপর নেট ফোর্স কাজ করতেছে আমরা কনসিডার করতে পারি, বা যে পয়েন্টটাকে ডিসক্রাইব করলেই হোল সিস্টেমটাকে ডিসক্রাইব করা হয়ে যায়। ওকে, ওকে, ধন্যবাদ।